ওকে, সো আমরা লাস্ট 4টা ক্লাস করছি। এখন দেখেন আপনাদের গ্রুপ গুলোতে কিছু ক্লাস সিকোয়েন্সিয়াল আছে, কিছু ক্লাস সিকোয়েন্সিয়াল নাই, সেইটা আর কি একটু সমস্যা। সিকোয়েন্সটা আপনারা একটু নিজে মেনটেন করে আহ, দেখে নিবেন, প্লাস ক্লাসগুলোতে তো আপনারা থাকেন, এইটা আর কি আমার মনে হয় না সমস্যা হবে। তো আমরা আজকে ক্লাস ফাইভ ক্লাস ফাইভ আপনাদের ক্ষেত্রে এই ক্লাসটা একটু বেশি। আপনার যারা ক্যান্সার বায়োলজি আছেন সম্ভবত আপনাদের জন্য এটা ক্লাস 10 বা 11 এরকম। তো আমরা আজকে ডকিং নিয়ে কথা ক্লাস করব, থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল বোথ। আজকে দুইটাই আমরা দেখব। সো এর আগে আমি একটু থিওরিটিক্যাল কনসেপ্টটা দিতে চাই যে আসলে মলিকুলার ডকিংটা কি। জাস্ট জাস্ট ধরেন যে আমি আপনাকে বললাম মলিকুলার ডকিং এর ক্লাসে মলিকুলার ডকিং করলাম, সুন্দরভাবে দেখাই দিলাম কিভাবে ডকিং করতে হয়, এন্ড দেন দেখাই দিলাম কিভাবে ফিগার জেনারেট করতে হয়, এন্ড দেন বলে দিলাম যে এইটা মানে হইতেছে এটা। আহ, এইটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট সলিউশন না। তো আমি যদি আপনাদেরকে একটু ডিপ নলেজ দিতে চাই যে আসলে ডকিং কিভাবে কাজ করে, কেন কাজ করে, কেন ডকিং প্রয়োজন, কিভাবে ডকিংটা হয়, বা মলিকুলার ডকিংটা অ্যাকচুয়ালি কি জিনিস, এই যে যদি আমি একটু ডিপ নলেজটা আপনাদেরকে দিই, তাহলে এটা আহ, উম, শুধুমাত্র আপনাদের কর্মজীবনে না, এটা আপনাদের পরবর্তী প্রফেশনাল লাইফেও এটা হেল্পফুল হবে যদি কেউ ফ্যাকাল্টি পজিশনে থাকেন, বা পরবর্তীতে কেউ যদি কখনো কোনো ভার্সিটিতে গিয়ে টিএ বা আর আর শিপ পান। স্পেশালি টিএ শিপের জন্য টিচিং প্রফেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের কম্পিটিশনাল কেমিস্ট্রি, বা আমরা যদি বলি কম্পিটিশনাল বায়োলজি বা স্ট্রাকচারাল বায়োলজি, জেনোমিক্স, প্রোটিওমিক্স, এই সকল ফিল্ডে মলিকুলার ডকিং, ডিনামিক সিমুলেশন এগুলো খুবই একটা পপুলার বিষয়। তো মলিকুলার ডকিং অ্যাকচুয়ালি মলিকুলার ডকিং নাথিং এলস। তো এখানে কি হয়, এখানে দুইটা ধরেন যে রিয়াক্টেন্ট, হ্যাঁ, দুইটা রিয়াক্টেন্ট একটা আরেকটার সাথে কতটা ভালোভাবে বন্ধন গঠন করবে, এই যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে অবজার্ভ করা হয়, এবং এই ফুল প্রসেসটাকে আমরা মলিকুলার ডকিং বলি থাকি। এইটা আমাদের কেমিস্ট্রির ভাষায় মলিকুলার রিকগনিশন বা ম্যাক্রোমলিকুলার কেমিস্ট্রি, এই পার্টটুকুতে খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি হায়ার হায়ার স্টাডির ক্ষেত্রে মলিকুলার রিকগনিশন নামে এটাকে মানে এটা বেশি পরিচিত, যেখানে এনজাইম সাবস্ট্রেটের রিয়াকশন গুলো দেখানো হয়। দ্যাটস ওয়াই বলা হচ্ছে molecular docking is the study of how two or more molecular structure, for example it could be drug or it could be any other ligand or substrate with enzyme or protein fit together, মানে দুইটা মলিকুল তো সুন্দরভাবে একটা আরেকটার সাথে বাইন্ড করে। In a simple definition, docking is a molecular modeling technique that is used to predict how a protein or enzyme interact with small molecules like ligands। এই জন্য মলিকুলার ডকিং একটা ম্যাথড, জাস্ট একটা ম্যাথড। ধরেন যে আমরা যদি সবাইকে বলি যে সবাই আমরা ইন্টারমিডিয়েটে অর্গানিক কেমিস্ট্রি পড়েছি, দ্বিতীয় চ্যাপ্টার, তাই না? দ্বিতীয় চ্যাপ্টারে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছি। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা দেখি বিভিন্ন ধরনের রিয়াকশন মেকানিজমের নাম ছিল, ওইগুলো একটা মেথড ছিল। ধরেন আমি যদি বলি ক্যানিজারো, অ্যালডল, কন্ডেনসেশন, বা এইরকম আরো যে সকল নামধারী বিক্রিয়াগুলো ছিল, তাদের মধ্যে মলিকুলার ডকিং ও এক টাইপ অফ রিয়াকশন। That's why বলা হচ্ছে molecular docking is a method based on computational software based একটা method that is used to study and simulate different molecules and the effect of these molecules on each other. That's it. Okay. So এইখানে একটা আমরা রিয়াকশন টাইপ ভাবেই দেখানোর চেষ্টা করছি যে আসলে কি হয়। একটা টার্গেট প্রোটিন আমরা নেই, যেটা আমরা ফার্স্ট দুইটা ক্লাসে টার্গেট প্রোটিন নিয়ে আমরা কথা বলছি, তারপরে আমরা লিগ্যান্ড মলিকুল নিয়ে কথা বলছি। তাহলে আমরা এই ক্লাসটাতে যে টার্গেট টার্গেট বা টার্গেট প্রোটিন দেন লিগ্যান্ড, এই দুইটা একটা আরেকটার সাথে মলিকুলার ডকিং এর মাধ্যমে একটা স্টেবল কনফরমেশন বা একটা স্টেবল প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স তৈরি করে। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স। এটা একটা প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স যেখানে একটা প্রোটিন লিগ্যান্ডকে ঘিরে তার একটা সারফেস আছে।
এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ গুলো ইন্টারঅ্যাক্ট করতেছে লিগ্যান্ডের বিভিন্ন ফাংশনাল গ্রুপের সাথে। মলিকুলার ডকিং কে আমরা বিভিন্ন ভাবে ভাগ করে থাকি। এরপরে এর মধ্যে আমরা বলতেছি যে বেসড অন দ্য টাইপ অফ মলিকিউলস, মলিকুলের উপরে ভিত্তি করে আসলে ডকিং কত প্রকার। এখন মলিকুলের উপরে ভিত্তি করে ডকিং তিন প্রকার, যে এখানে কি ধরনের মলিকিউল ইন্টারেক্ট করতেছে তার উপরে। বা এর পরেও আছে, যেমন এখানে আমরা লিস্ট করেছি শুধুমাত্র প্রোটিন 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 পেপটাইড প্রোটিন লিগ্যান্ড, এরপরে এটা লিগ্যান্ড লিগ্যান্ড হইতে পারে, হ্যাঁ। এরপরে বেসড অন মোশন অফ মলিকিউল, মানে আপনি যে মলিকুলটা নেবেন তার গতিবিধির উপরে ভিত্তি করে। এখানে হইতে পারে একটা ফিক্সড আর একটা ফ্লেক্সিবল, বা দুইটাই ফিক্সড বা দুইটাই ফ্লেক্সিবল। সো সহজ কথায় একটা ফ্লেক্সিবল ডকিং, একটা রিজিড ডকিং, আর একটা হচ্ছে যে রিজিড ফ্লেক্সিবল ডকিং। তিনটা কন্ডিশন হইতে পারে। নেক্সট বাইন্ডিং সাইটের উপরে ডিপেন্ড করে, যে আপনি ডকিংটা বাইন্ডিং সাইটে করতেছেন, অন সাইট আর অফ সাইট। যদি আপনি অফ সাইট করেন তাইলে সেটা ব্লাইন্ড ডকিং। ব্লাইন্ড ডকিং এরপরে যদি আপনি অন সাইট করেন, মানে যেটা অ্যাক্টিভ সাইট সেই অ্যাক্টিভ সাইটে ডকিং করেন, তাহলে সেটা সাইট স্পেসিফিক ডকিং। তো সাইট স্পেসিফিক ডকিং অ্যাকচুয়ালি মাচ অ্যাকুরেট দেন ব্লাইন্ড ডকিং, বাট ব্লাইন্ড ডকিং এর সিগনিফিকেন্সটা অন্য জায়গায় ভালো। কিভাবে? ব্লাইন্ড ডকিং এর মাধ্যমে আমরা যদি আমাদের আননোন অ্যাক্টিভ সাইট থাকে, সে সকল আননোন অ্যাক্টিভ সাইটটা আমরা এক্সপ্লোর করতে পারি। তো ব্লাইন্ড ডকিং বেশ কিছু ক্ষেত্রে খুবই হেল্পফুল। ব্লাইন্ড ডকিং এর মাধ্যমে আমরা অ্যাক্টিভ সাইট ভ্যালিডেট করতে পারি, ইভ্যালুয়েট করতে পারি, প্লাস আমরা হচ্ছে এটা এক্সপ্লোরও করতে পারি। সাইট স্পেসিফিক ডকিং বা অ্যাক্টিভ সাইট নিয়ে আমরা যদি একটু কথা বলি, একটু আমরা অ্যাক্টিভ সাইট নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে আমরা এই দুই ধরনের ডকিংটা সম্পর্কে একটু দেখে নিই একটু মোর ডিটেলসে। তো ব্লাইন্ড ডকিং এবং সাইট স্পেসিফিক ডকিংটা অ্যাকচুয়ালি কি? তো ব্লাইন্ড ডকিং হচ্ছে যে ধরেন যে এইটা আমার রিসিপ্টর, রিসিপ্টরের গায়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শেপ করা আছে, ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার, ওভাল শেপ, সার্কুলার শেপ করা আছে। তো এবং আমাদের যে লিগ্যান্ড মলিকুল আছে, লিগ্যান্ড মলিকুলের একটা শেপ আছে। তো লিগ্যান্ড মলিকুলার শেপটা হচ্ছে সার্কুলার। এখন দেখেন আমি আমি রিয়াকশন টাইপ এতে, এই এতে আমি বলতেছি এই প্রসেসে আমি 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 আমার লিগ্যান্ডকে কোনো ফিক্স শেপে বসতে বলি নাই। আমি আমার লিগ্যান্ডকে কোনো ফিক্স শেপে বসতে বলি না, আমি বলছি যে সে যেটাতে বসতে পারে। লাইক আমরা কোনো একটা কনফারেন্স রুমে অ্যাটেন্ড করছি, আমি ধরেন যে ফার্স্ট পার্সন, তো আমার কাছে অপশন আছে যে আমি কোন সিটটাতে বসতে পারি। আমি ওই রুমে ঢোকা ফার্স্ট পার্সন, বা আমি হইতে পারি ওই রুমে ঢোকা 10 পার্সন। তো আমার কাছে একটা অপশন আছে যে আমি আমার পছন্দ মতো জায়গাতে বসতে পারি। বাট আমি যদি লাস্ট পার্সন বা লাস্টের ভিতরে কেউ হয়ে থাকি, যে যেখানে অলরেডি রুমটা কানায় কানায় পূর্ণ, বা অল্প কিছু সিট আছে যেগুলা হচ্ছে হয় কর্নারের দিকে বা মিডিলের দিকে, অথবা শেষের দিকে, যেখান থেকে আপনি আপনার লেকচার শুনতে অসুবিধা হইতে পারে, হ্যাঁ, বা আপনার স্লাইডে দেখতে অসুবিধা হইতে পারে, মানে আপনার মতো কমফোর্টেবল নাও হইতে পারে, হইতেও পারে। যদি ব্যাক বেঞ্চার হন তাহলে তো সোনাই সুহাগা, ব্যাক বেঞ্চ আপনার জন্য পারফেক্ট। আর যদি কেউ একজন অ্যাটেন্টিভ স্টুডেন্ট হয়, তাহলে অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইউজুয়ালি ব্যাক বেঞ্চে বসতে চায় না। ওকে, তাহলে ব্লাইন্ড টকিং কিছুটা ওই যে ফার্স্ট কামার যারা তাদের জন্য, যে সে যে কোনো জায়গায় বসে আগে অপটিমাইজ করে, নিজেকে অপটিমাইজ করে দেখতে পারে যে সে সুইটেবল কিনা ওই প্লেসের জন্য। ওকে, আচ্ছা, আমরা অ্যাক্টিভ সাইট নিয়ে কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আপনার প্রশ্নটা রাখলাম। এরপরে সাইট স্পেসিফিক ডকিং এর ক্ষেত্রে যেটা হয়, সাইট স্পেসিফিক ডকিং এর ক্ষেত্রে লিগ্যান্ড যে শেপটা থাকে, ধরেন যে আমার একটা লিগ্যান্ড আছে এবং আমার একটা অ্যাক্টিভ সাইট আছে, আমি বলছি যে আমার অ্যাক্টিভ সাইট এইটাই, আমি এইখানে দেখাই দিছি এইটা, দ্যাটস মিনস এইটাই আমার অ্যাক্টিভ সাইট হইতে হবে তা না। এইটা আমার অ্যাক্টিভ সাইট হতে পারে, আমি যদি এইখানে এইটা সার্কেলটা দিই, আমি এটা এইখানে যদি ফিক্স করি, তার মানে এইখানে আমার লিগ্যান্ডকে বাইন্ড করতে হবে। এখন সে ওইখানে কতটুকু ভালো মতো অপটিমাইজলি বসতে পারবে, তার ওইখানে বাইন্ডিং কতটা হবে, কারণ আমরা জানি ডকিং অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে কত ভালোভাবে
ডকিং থেকে আমরা এটা বুঝতে পারি যে কত ভালোভাবে সে সেখানে বাইন্ড করতে পারবে, অ্যাকর্ডিং টু দেয়ার বাইন্ডিং স্ট্রেংথ, রাইট? সো এইটা হচ্ছে সাইট স্পেসিফিক ডকিং। আচ্ছা, এখন আমরা কিছু ফ্যাক্টরস নিয়ে কথা বলবো, যে সকল ফ্যাক্টরস অ্যাকচুয়ালি মলিকুলার ডকিং এর জন্য ইফেক্টিভ। সেটা যে কোনো ওয়েতে হইতে পারে, আইদার পজিটিভ অর নেগেটিভ। The factors affecting molecular docking are divided into two general categories: molecular parameters and molecular parameters like bond length and their bond angle, and other intermolecular parameters such as hydrogen bond or bipolar, polar, hydrophobic, van der Waals, electrostatic bonds, এগুলা। Okay. Molecular docking usually, according to chemistry, molecular docking দুইটা মেথড বা দুইটা থিওরি ফলো করে। According to chemistry, মলিকুলার ডকিং দুটো থিওরি ফলো করে, একটা হচ্ছে লক অ্যান্ড কি থিওরি আর একটা হচ্ছে ইনডিউস ফিট থিওরি। ওকে, লক অ্যান্ড কি থিওরি তে কি হয়? লক অ্যান্ড কি থিওরিটা হচ্ছে এইরকম যে লকের কোনো একটা লকের একটা একটা নির্দিষ্ট চাবি থাকে, এবং সেই চাবিটাকে আপনার অবভিয়াসলি একটা পারফেক্ট অরিয়েন্টেশনে রোটেট না করলে তালাটা খোলে না, তাই তো? এই জন্য যে আপনার শুধুমাত্র চাবিটা ভালো হতে হবে না, চাবিটা পারফেক্ট হতে হবে, চাবিটাকে আমার রোটেটও করতে হবে স্পেসিফিক পজিশনে, মানে আমার স্পেসিফিক পজিশনে তাকে প্লেস করতে হবে। দ্যাটস থিওরি। তো এই সিমিলার কাজটাই ঘটানো হয়েছিল হচ্ছে এনজাইম সাবস্ট্রেট দিয়ে বা প্রোটিন লিগ্যান্ড দিয়ে। তো এই সেম একটা থিওরি যে প্রত্যেকটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে, এবং আপনার অ্যাক্টিভ সাইটের সাথে যদি ওই সাবস্ট্রেট বা ওই লিগ্যান্ডটা পারফেক্টলি বাইন্ড করে কমপ্লেক্স ক্রিয়েট না করে, তাহলে সেই সাবস্ট্রেট ওই এনজাইমকে ইনহিবিট বা এনহেন্স বা যেটাই বলি আমরা, ওইখানে তার বাইন্ডিং স্ট্রেংথটা ভালো হয় না। ওকে, আমরা যদি ইনডিউস ফিট থিওরি কথা বলি, তাহলে ইনডিউস ফিট থিওরি শব্দটা থেকেই আমরা একটা আহ, গন্ধ পাওয়া যায় যে এখানে বাধ্য করা হয়, কোনো কিছুকে বাধ্য করা হয়। So the induced fit model proposed that the shape or the conformation of the active site with enzymes is malleable, okay, and can be induced to fit the substrate through variety of mechanism। এখানে কি কি মেকানিজম কাজ করতে পারে? টেম্পারেচার কাজ করতে পারে, পিএইচ, কোফ্যাক্টর এন্ড আদার কোএনজাইম বাইন্ডিং। তো এই ধরনের ফ্যাক্টরস, এই ধরনের মেকানিজমের দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনার এনজাইম তার কনফর্মেশন বা শেপটা চেঞ্জ করে, তার অ্যাক্টিভ সাইটের শেপ চেঞ্জ করে, তাহলে সেইটা হচ্ছে ইনডিউস হয়। That's why the name induced fit model is termed so for the induced small changes of active site of the enzyme such that substrate can achieve the optimal fit। এই জন্যই এটাকে ইনডিউস ফিট থিওরি বলা হয়। এখন আমরা যদি নিচের ফিগারের দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে আমাদের দুটো সাবস্ট্রেট আছে এবং এনজাইম আছে, এবং এনজাইমের দুইটা অ্যাক্টিভ সাইট আছে, অ্যাক্টিভ সাইট আছে। তো এই অ্যাক্টিভ সাইটটার নির্দিষ্ট শেপ আছে, আমার সাবস্ট্রেটের নির্দিষ্ট শেপ আছে, একটা সাবস্ট্রেট রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, কিন্তু আমার দুইটা অ্যাক্টিভ সাইটেরই শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল। এখন আমি দেখতে পাচ্ছি এটা বেস ফিটেড, বাট এটা বেস ফিটেড না। তো তখন এইখানে অ্যাডজাস্টমেন্টটা ঘটে। ফার্স্ট একটা সেমি কমপ্লেক্স তৈরি হয়, আমরা যদি বলি যে এইটা একটা ভঙ্গুর টাইপ, এখনো প্রপারলি হয় না, এই জন্য এটাকে বলা হয়েছে এখানে কেবল এইটা কেবল অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আসছে। তো যখন এটা প্রপারলি অ্যাডজাস্ট হয়ে যায়, ধরেন এখানে কোনো একটা আমি এখানে তাপ দিতে পারি, চাপ দিতে পারি, আমি এখান থেকে পিএইচ কম বেশি করতে পারি, কোফ্যাক্টরের এখানে ইফেক্ট নিয়ে আসতে পারি, কোএনজাইম বাইন্ডিং করাইতে পারি, এর মাধ্যমে এই শেপ, এই যে অ্যাক্টিভ সাইটটা ছিল, এইটা হইতেছে আপনার কিছুটা ফ্লেক্সিবল হয়ে যায়। তো এটা যখন ফ্লেক্সিবল হয়ে যাবে, তখন এটা সুন্দরভাবে বাইন্ড করতে পারবে। দ্যাটস ওয়াই পরবর্তীতে একটা স্টেবল প্রোডাক্ট ক্রিয়েট হলো, এবং এবং এরপরে আপনি যখন এই দুটোকে সেপারেট করে ফেলবেন, বন্ডিং ভেঙে ফেলবেন, তখনও আপনার শেপটা ওরকমই থাকবে। আবার পরবর্তীতে যখন আপনি ওই রকম কোনো এক্সটার্নাল মেকানিজম, টেম্পারেচার, পিএইচ, কোফ্যাক্টর, এইগুলোর মাধ্যমে আপনার শেপটাকে আপনি রিফর্ম করতে পারবেন।
আচ্ছা, আমরা অ্যাক্টিভ সাইট নিয়ে কথা বলছিলাম অনেকক্ষণ হলো, যে আসলে অ্যাক্টিভ সাইট কি তাহলে। অ্যাক্টিভ সাইট যদি বলি, যে অ্যাক্টিভ সাইট খুবই ইম্পর্টেন্ট কিছু অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ। আমি যদি বলি যে কোনো একটা প্রোটিনের ক্ষেত্রে একটা প্রোটিনের পার্টিকুলার কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে, সবাই না। ধরেন একটা প্রোটিনের 300 অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিন গঠিত। এখন ওই 300 অ্যামাইনো অ্যাসিডই ওই প্রোটিনের পার্টিকুলার ফাংশনের জন্য রেসপন্সিবল না। একটা প্রোটিনে অনেকগুলো ফাংশন থাকতে পারে, তবে পার্টিকুলার যে ফাংশনটা আছে সেই ফাংশনের জন্য রেসপন্সিবল না। যেটা ওই পার্টিকুলার ফাংশনের জন্য রেসপন্সিবল, যে গ্রুপগুলা, সেই গ্রুপ বা সেই ক্যাভিটি বা সেই গ্রুপকে আমরা একসাথে অ্যাক্টিভ সাইট বলি। এই জন্য বলা হচ্ছে an active site is the most important binding site on the surface of enzyme, specially designed to interact with other molecules, and the factors that are structural configuration of the active site in enzyme। যেহেতু আমরা দেখলাম আগের ইন্ডিউস ফিটে যে কিছু ফ্যাক্টরের মাধ্যমে এনজাইম তার শেপটা চেঞ্জ করতে পারে, লাইক ওই আমরা কোফ্যাক্টর, কোএনজাইম, পিএইচ, আয়নিক স্ট্রেংথ, টেম্পারেচার, এনজাইমেটিক মডিফিকেশন, ফসফোরাইলেশন, লিপিড বাইন্ডিং, এটসেট্রা। এখানে অ্যাকচুয়ালি এটাকে মেকানিজম অফ ডকিং বলার কিছু নাই, এটা হচ্ছে যে আমরা বলতে পারি যে স্টেপস অফ ডকিং বা ডকিং এর যেই কাজগুলা কিভাবে আসলে আমরা করি। So to achieve a docking stream, the first obligation is an organization of the protein of attention, and typically the structure has been unwavering using a biophysical method such as X-ray, NMR spectroscopy. And this protein organization and a folder of ligands serves as input টু এ ডকিং এজেন্ডা। সো আমরা এই ফার্স্ট ফার্স্ট যেই আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমরা অলরেডি লাস্ট ক্লাসগুলোতে কমপ্লিট করেছি কিনা। পান্থ ভাই, আমরা কি এই ফার্স্ট ফার্স্ট অফ ফার্স্ট পয়েন্টে যেটা বলা আছে, আমরা এটা কমপ্লিট করেছি এই লাস্ট ক্লাসগুলোতে? জি ভাই, যতদূর তো মনে পড়ে তো ভাই করা হয়েছে। সাদিয়া আপু, রাতুল ভাই? জি ভাই, করা হয়েছে। সেটা তাহলে আমরা এই আহ, এইগুলো আমরা অলরেডি করেছি। হ্যাঁ, আমরা এগুলা এগুলা যেহেতু পড়ছি, তো আমাদের একটু মাথায় থাকলো যে আমরা এগুলা শেষ করেছি, কারণ আমরা প্রোটিন প্রোটিন প্রিপারেশন, প্রোটিন প্রিপারেশনের পরে প্রোটিন মডেলিং, মডেল ইভালুয়েশন, লিগ্যান্ড কালেকশন, লিগ্যান্ড প্রিপারেশন, লিগ্যান্ডকে 3D তে কনভার্ট করা, এই বিষয়গুলো আমরা কমপ্লিট করছি। আচ্ছা, দ্য সাকসেস অফ এ ডকিং প্রোগ্রাম ডিপেন্ডস অন টু মেকানিজম। ওকে, কার উপরে ভিত্তি করে? সার্চ অ্যালগোরিদম অ্যান্ড স্কোরিং ফাংশন। দেখেন আমি দুটাকে বোল্ড করেছি এবং দুইটাকে আন্ডারলাইন করছি। দিস টু পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, সার্চ অ্যালগোরিদম আর স্কোরিং ফাংশন। এই দুটা মনে রাখেন, আমার নেক্সট আলোচনা আসবে এই দুটা। And the investigate space consists of all possible orientation and conformation of the protein paired with the ligand. Most docking program in use account for bendable ligand, and numerous are attempting to model flexible protein receptor. Molecular docking is the procedure in which the intermolecular announcement between two molecules was started in silico. Okay? In this improvement, the macromolecule is the protein receptor, মানে এই প্রক্রিয়াতে ম্যাক্রোমলিকুলটা হচ্ছে আমাদের প্রোটিন রিসেপ্টর, এবং and the small molecule is the ligand। মানে এখানে আমাদের যে ধরনের স্মল মলিকুল গুলো আমি আহ এটাকে আমরা লিগ্যান্ড হিসেবে কনসিডার করি, and molecule which can be acted as an inhibitor। এরপরে আমরা এটা তাহলে স্টেপ গুলা দেখি। এইটা মোটামুটি একটা স্টেপ, যে আমরা ফার্স্ট প্রোটিন প্রিপেয়ার করে রাখবো, প্রোটিন প্রিপেয়ার করার পরে লিগ্যান্ড প্রিপেয়ার করব, এরপরে গ্রিড জেনারেট করব, এরপরে যদিও গ্রিড জেনারেট আর অ্যাক্টিভ সাইট একসাথেই হয়ে যায়, এরপরে হচ্ছে যে মলিকুলার ডকিং। ওকে, আচ্ছা, এখন আমি একটা অ্যানিমেটেড ভিডিও চালাবো, এটা সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে।
ওকে, আয়শা আপু একটু আনমিউট করে আমাদেরকে বলেন যে ভিডিওটা কি দেখলেন। প্রোটিন লিগ্যান্ডের সাথে বাইন্ডিং করবে, এর জন্য অ্যাক্টিভ সাইট করতেছে, এরকম কিছু একটা। আপনি যদি ধরেন যে আপনি এগুলো জানেন না, মানে আপনি একজন আর্টস স্টুডেন্ট, তাহলে আপনি কি দেখতেছিলেন, এখানে কি হচ্ছিল? একটা মানে একটা জিনিস, কিছু একটা জিনিসের সাথে বাইন্ডিং করার জন্য আর কি, মানে নির্দিষ্ট কিছু একটা জায়গা খুঁজতেছে, এরকম কিছু। খুঁজছে, কোনো কিছু একটা খুঁজছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি দেখি যে প্রোটিনটার সাথে একটা আমাদের যেটা আছে, সেটা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড জি। তার কনফরমেশনটা চেঞ্জ করতেছে। দেখেন, আমরা যদি ভিডিওটা ভালো করে দেখি, তাহলে লিগ্যান্ড তার শেপ চেঞ্জ করছে। শেপটা হচ্ছে কনফরমেশনটা চেঞ্জ করতেছে ইউজিং দেয়ার রোটেটেবল বন্ড। এক একটা লিগ্যান্ডের রোটেটেবল বন্ড আছে, যদিও আমরা রোটেটেবল বন্ড সম্পর্কে আলোচনা করব হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, যখন আমরা ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিস নেব, যে আহ, একটা কম্পাউন্ডের বিভিন্ন বন্ড থাকে, যে বন্ডগুলোর মাধ্যমে স্ট্রেচিং বেন্ডিং এর মাধ্যমে ওই মলিকিউলটা তার শেপ চেঞ্জ করতে পারে। তো সে ওই একটা পারফেক্ট অরিয়েন্টেশন খুঁজছে যেখানে সে পারফেক্টলি বসতে পারে। আমি বলেছিলাম যে আপনারা দুইটা টপিকস এখানে মনে রাখবেন, যেখানে আমি আন্ডারলাইন করেছিলাম, সেটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম এবং স্কোরিং ফাংশন। তার মধ্যে এখানে একটা আমরা অলরেডি দেখে ফেললাম, স্কোরিং সার্চ অ্যালগোরিদম। সার্চ অ্যালগোরিদমটা এইখান থেকে কাজ করা শুরু করে, যে বেস্ট পজিশন যেটা সেইটা খুঁজে বের করা, ওইটার যেখানে ভালো মতো বাইন্ডিং করতেছে। দ্যাটস আমরা বলছি দ্য লিগ্যান্ড ইজ সার্চিং ফর ইটস বেস্ট বাইন্ডিং সাইট। সো এটা আমরা বলছিলাম যে দুইটা মেইন বিষয়ের উপরে ফোকাস করে, বাট আমরা বলছি দেয়ার আর থ্রি কি ইনগ্রেডিয়েন্ট ইন ডকিং: রিপ্রেজেন্টেশন অন দ্য সিস্টেম, সিস্টেমটাকে তৈরি করা, রিপ্রেজেন্ট করা যে আপনি কোন সিস্টেম দিয়ে করতেছেন; কনফার্মেশনাল স্পেস সার্চ বা সার্চ অ্যালগোরিদম; র্যাঙ্কিং অফ পটেনশিয়াল সলিউশন বা স্কোরিং ফাংশন। সেই স্কোরিং ফাংশনটা নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে হচ্ছে যে আমরা আবার যদি একটু দেখি, আমাদের সার্চ অ্যালগোরিদমকে আবার কয়েকটা অ্যালগোরিদম আছে, যেমন মন্টে কার্লো অ্যালগোরিদম আছে, জেনেটিক অ্যালগোরিদম আছে, লামার্কিয়ান জেনেটিক অ্যালগোরিদম আছে, মলিকুলার ডাইনামিক আছে, সিমুলেটেড অ্যানালিসিস আছে। এখন বিভিন্ন টুলস বিভিন্ন অ্যালগোরিদমে ডকিং করে। এখন এই যে সুন্দর করে গুছিয়ে আমি বললাম যে সার্চ অ্যালগোরিদম, কোন সার্চ অ্যালগোরিদম কয়টা আছে, এবং আমি এটাও বললাম যে বিভিন্ন টুলস বিভিন্ন অ্যালগোরিদম ফলো করে। তো এইটা আমার স্লাইডে অন্তর্ভুক্ত করার পিছনে একটা লজিক আছে। লজিকটা ছিল যে আমি যখন গত বছর প্রথম দিকে আমার একটা রিভিশন আসছিল, তো রিভিশনে আমাকে আমার রিভিউয়ার জিজ্ঞাসা করেছিল যে এই যে আমি যে টুলস দিয়ে ডকিং করছি, সেই টুলসটা কোন অ্যালগোরিদম মেনটেন করে, এবং এই অ্যালগোরিদমের বাইরে কোনো একটা অ্যালগোরিদম মেনটেন করে এমন একটা সফটওয়্যার দিয়ে ডকিং করে সেই ডকিংটাকে ভ্যালিডেট করে দেখাতে। ব্যাপারটা বুঝতে পারছেন? ধরেন আমি এ নামে একটা সফটওয়্যার দিয়ে ডকিং করছি, এ সফটওয়্যার এক্স নামে একটা অ্যালগোরিদমে কাজ করে। এখন আমাকে সে বলছে বি নামে আরেকটা সফটওয়্যার দিয়ে ওই ডকিংটাকে ডকিং করাইতে, যেটা হচ্ছে ওয়াই অ্যালগোরিদম ফলো করে। তো এই বিষয়টা ছিল। দ্যাটস ওয়াই এটা কি সাউন্ড প্রবলেম কি সবার ক্ষেত্রেই? এনাম ভাই বা রবি ভাই যেহেতু বলছেন সাউন্ড প্রবলেম। ভাই আমার একটু আস্তে মানে ভয়েসটা শোনা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমি এখন তাহলে বলে দিচ্ছি, আমি বলবো বেশ কিছু টুলস এর কথাই বলবো, যে সকল আপনাদের যেন এই কোশ্চিনটা সলভ হয়। তো তখন আমি ইনিশিয়ালি ডকিং করেছিলাম অটোডক দিয়ে। তো অটোডকের প্রাইমারি অ্যালগোরিদমটা হচ্ছে লামার্কিয়ান জেনেটিক অ্যালগোরিদম। একটু মনে রাখেন, লামার্কিয়ান জেনেটিক অ্যালগোরিদম।
তো তখন আমাকে তাহলে এই অ্যালগোরিদমের বাইরে এই অ্যালগোরিদম বহির্ভূত কোনো একটা অ্যালগোরিদম ফলো করে এমন কোনো টুলস দিয়ে ডকিংটা দেখাইতে হবে। ঠিক আছে, আমাদের ডকিং স্কোর যেগুলো আমরা রিপ্রেজেন্ট করতেছি অন্য অন্য টুলেও মোটামুটি এইটাকে সাপোর্ট করে, যে এগুলাই র্যাঙ্ক করতেছে এইটা আর কি। সো এরকম মন্টে কার্লো আছে। সো মন্টে কার্লো বা জেনেটিক অ্যালগোরিদম আছে। তো মন্টে কার্লো জেনেটিক অ্যালগোরিদম, মন্টে কার্লোটা স্পেশালি কিছু পেইড টুলস আছে লাইক গ্লাইড, গোল্ড, তারা ফলো করে। অ্যান্ড জেনেটিক অ্যালগোরিদম ফলো করে এরকম কিছু টুলস আছে। তো আমি মোটামুটি আমার একটা কোলাবোরেটরের মাধ্যমে যে এটা হচ্ছে যে পেইড টুলস দিয়ে আমরা এটা ডকুমেন্টটা করেছিলাম। আচ্ছা, এরপরে স্কোরিং ফাংশন। তো স্কোরিং ফাংশনকে বিভিন্ন ভাবে স্কোরিং ফাংশনটাকে ক্যালকুলেট করা যায়। তো তার মধ্যে ফোর্স ফিল্ড বেস স্কোরিং আছে, ইম্পিরিক্যাল স্কোরিং ফাংশন আছে, নলেজ বেস স্কোরিং ফাংশন আছে, মেশিন লার্নিং বেস স্কোরিং ফাংশন আছে। আমরা সার্চ অ্যালগোরিদম নিয়ে অলরেডি আমরা মোটামুটি বেশ ভালো কথাই বলেছি, এবং আমরা ভিডিওটাও দেখছি, ওই কথাগুলো ওখানে আলোচনাও করা আছে। A variety of conformational search strategies have been applied to the ligand and to the receptor. This include systematic or stochastic, molecular dynamic simulation, and genetic algorithms. আমরা যদি স্কোরিং ফাংশনটাকে দেখি, আমরা অলরেডি স্কোরিং ফাংশন যে চারটা, আমরা এই চারটা স্কোরিং ফাংশন আলোচনা করছি। and আমরা বলতেছি যে the first three, force field, empirical, and knowledge based, এই first three types are commonly referred to as classical scoring function and are characterized by assuming their contribution to the binding are linearly combined. এই তিনটা হচ্ছে ক্লাসিক্যাল। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি যে ব্রডলি স্পিকিং স্কোরিং ফাংশন ক্যান বি ডিভাইডেড ইনটু দ্য ফলোইং ক্লাসেস। আমি এখানে আমরা টুলস এমবি মেনশন নেই, করে দিচ্ছি। এমবি দিয়ে চলে। রবি ভাই একটু আমরা নেট পায় না। মিউট করবেন রবি ভাই। এমবি কতগুলো আছে? এমবি জান, এমবি জান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে ফোর্স ফিল্ড বেস ফাংশনের জন্য গোল্ড স্কোর, ডগ, অটোডগ এই ধরনের টুলস গুলা ফোর্স ফিল্ড বেস ফাংশন মেইনটেইন করে স্কোর জেনারেট করে। এরপরে গ্লাইডের এসপি সুপার প্রিসিশন আর এক্সট্রা প্রিসিশন এক্সপি, পিএলপি, কেমি স্কোর এই ধরনের টুলস গুলা ইম্পেরিক্যাল স্কোরিং ফাংশনকে কাজে লাগিয়ে বা এই মেথডটা ফলো করে স্কোর গুলো জেনারেট করে। এরপরে নলেজ বেস স্কোরিং ফাংশন বেসড অন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ অবজার্ভ পেয়ার ওয়াইজ ডিস্ট্রিবিউশন। এখানে ড্রাগ স্কোর, এএসপি, পিএমএফ নামক কিছু টুলস আছে যেগুলো আর কি খুব বেশি নোন না। ফোর্স ফিল্ড বেস স্কোরিং ফাংশন, যেহেতু আমরা অটোডগ নিয়ে কাজ করব বা অটোডগ আমাদের কাছে এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল প্লাস আমাদের কাছে এটা নন। তো এই জন্য আমরা ফোর্স ফিল্ড বেসড স্কোরিংটা কিভাবে কাজ করে সেটা আর কি এখানে আলোচনা করার চেষ্টা করছি। ফোর্স ফিল্ড স্কোরিং ফাংশন আর ডেভেলপ বেসড অন ফিজিক্যাল অ্যাটমিক ইন্টারেকশন। এখানে আমাদের ভ্যান্ডার ওয়ালস ইন্টারেকশন আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন আছে, বন্ড স্ট্রেচিং, বেন্ডিং এন্ড টর্শনাল ফোর্সেস এখানে কিভাবে কাজ করে সেইটা, এন্ড দ্য ডিসলভেশন ও সলভেশন এনার্জির কথা আমরা এখানে বলেছি। মলিকুলার মেকানিক্স ফোর্স ফিল্ডস MMFF ইউজুয়ালি কোয়ান্টিফাই দ্য সাম অফ টু এনার্জি। কি ধরনের এনার্জিকে ই করে সাম করে, সেটা হচ্ছে যে রিসিপ্টর লিগ্যান্ড ইন্টারেকশন এনার্জি and internal ligand energy such as the steric strain induced by binding. তো এইখানে একটা ইকুয়েশনের মাধ্যমে টোটাল এনার্জিটা ক্যালকুলেশন করে যে এনার্জিটা দেওয়া হয়, ধরেন -7.8, 8.81, 8 or 6.7, যে স্কোরটা দেওয়া হয় সেই স্কোরটা বেসিক্যালি এই ইকুয়েশনে ক্যালকুলেট করে ডেল জি বাইন্ডেড সেইটা প্রোভাইড করা হয়। তো এইটা আহ ডেল যে ইকুয়েশনটাকে ইউজুয়ালি মাস্টার ইকুয়েশন বলা হয়, এই ফিল্ডের মাস্টার ইকুয়েশন বলা হয়।
যেটা মূলত সলভেশন এনার্জি বা সলভেন্ট ইফেক্ট, কনফরমেশনাল চেঞ্জের কারণে যে এনার্জিটা তৈরি হয়, ইন্টারেকশন এনার্জি অ্যান্ড মোশনাল এনার্জি, এই এনার্জি গুলো সামেশন করলে যেটা হয়, ঠিক টোটাল এনার্জিটাই হচ্ছে আমাদের ডকিং এনার্জি। ঠিক আছে, যেখানে আমরা লো বা নেগেটিভ এনার্জিকে মনে করি যে ওই ওই সিস্টেমটাকে সেটা স্টেবল করে এবং কনফরমেশনটা বেটার দেন আদার্স, যত নেগেটিভলি হাই হয়। তো আমরা যদি এই এনার্জি গুলাকে, এই ইকুয়েশনটাকে আরো ভাঙি, সলভেশন এনার্জি, কনফরমেশনাল এনার্জি, ইন্টারেকশনাল এনার্জি বা মোশনাল এনার্জি, এগুলাকে যেমন আমরা যদি মোশনাল যেই এইটা আছে, আমরা যদি ওটাকে ভাঙি তাহলে ওখানে রোটেশনাল পাবো, আপনার টরশনাল ফোর্স ওখানে আছে, পরে হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি আছে, দেন ফাইনালি আমাদের ইকুয়েশনটা হচ্ছে এভাবে লেখা যায়। এবং এখান থেকে টোটাল যেটা আছে ডেল জি বাইন্ড, ওই এনার্জিটা আমাদের প্রডিউস করে। আচ্ছা, এখন নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি কেন তৈরি হয়, মানে এনার্জি 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 ইউজুয়ালি কেন নেগেটিভ হয় বা পজিটিভ হয়, মানে অলওয়েজ কেন পজিটিভ হয় না? তো মূল ইকুয়েশনটা হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ, বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু কমপ্লেক্স মাইনাস মনোমার 1 প্লাস মনোমার 2 এর যে মোট এনার্জি। এর মানে রিয়াকশন করার আগে এই দুইটার এনার্জির যোগফল এইটার মোট এনার্জির যোগফল থেকে বিয়োগ দিতে হবে। তাহলে এখন দেখেন, এইটা একটা পার্টিকুলার অ্যাটম এ, ধরে এইটা একটা অ্যাটম বি, এ এবং বি রিয়াকশন করে একটা সি ক্রিয়েট করছে, সি। তাহলে যেটা কমপ্লেক্স হয়েছে, আমরা ইন্টারমিডিয়েটে বন্ড ব্রেকিং বন্ড মেকিং এর যে ম্যাথ গুলা করে আসছি, তখন আমরা জানি যে বন্ড ব্রেকিং এবং মেকিং এর যে এনার্জি গুলো তৈরি হয়, তো স্পেশালি এই পাশে যে দুইটা অ্যাটম বা দুইটা রিয়াক্টেন্ট থাকে, তাদের এনার্জি গুলা কমপ্লেক্সের এনার্জির তুলনায় বেশি থাকে। তাহলে ধরেন আমি ধরি যে এই দুইটার যোগফল 5, এইটার টোটাল যোগফল এইটার টোটাল এনার্জি হচ্ছে 3, পার্টিকুলার একটা কমপ্লেক্সের অ্যাটম হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 5 ইকুয়াল টু কত হয়? -2। তো যদি এনার্জিটা মাইনাস হয়, এর মানে হচ্ছে এইখানে এক্সট্রা কোনো এনার্জি প্রয়োজন হয় না, বরং অতিরিক্ত অতিরিক্ত এনার্জি এখানে তৈরি আছে, এখানে অতিরিক্ত এনার্জি আছে। আর যদি এটা পজিটিভ হয়, তার মানে এখানে বাইরে থেকে একটা এনার্জি দিতে হচ্ছে, এটা আমরা আমরা পড়ছি এক্সোথার্মাল এন্ডোথার্মাল এরকম। তাহলে যেটা নেগেটিভ ওইখানে এনার্জি প্রয়োজন নাই, বাট যেটা পজিটিভ সেখানে এক্সটার্নাল এনার্জি প্রয়োজন আছে। সো এক্সটার্নাল এনার্জি প্রয়োজন মানে ওইটা হচ্ছে স্টেবল না, এটাকে স্টেবল করতে এনার্জি দিতে হবে। আর যেটা নেগেটিভ ওটা অলরেডি স্টেবল, দ্যাটস ওয়াই নেগেটিভ যেই নেগেটিভ যেই রিয়াকশন ভ্যালুগুলো তৈরি হয়, এনার্জি ভ্যালুগুলা, এটাকে এই জন্য নেগেটিভ গুলাকে অ্যাকসেপ্ট করা হয়। এই কোশ্চেনটা অনেক সময় আসে, দ্যাটস ওয়াই এই স্লাইডটাও রাখা। অনেক স্টুডেন্ট আর কি এই ধরনের কোশ্চেন গুলা করে। আচ্ছা, তাহলে এখানে আমরা বেশ কিছু টুলস দিয়েছি, এবং কোন টুলস কোন ধরনের অ্যালগোরিদম ফলো করে সেটাও আমি মোটামুটি আপনাদের জন্য এখানে সাজানো আছে, যেমন অটোডগ, ডগ, গোল্ড, গ্লাইড। হ্যাঁ, আহ, এটা একটা স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন। এটা আর একটা আছে, যেখানে আমরা কোন টুলসটা কোন স্কোরিং ফাংশন ইউজ করে, তারপরে হচ্ছে সার্চ অ্যালগোরিদমের ক্ষেত্রে কোন অ্যালগোরিদমটা ইউজ করে। হ্যাঁ, সার্চ অ্যালগোরিদম, স্কোরিং ফাংশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড দেয়ার লাইসেন্স টার্ম, যে তারা ফ্রি কিনা বা কে কমার্শিয়াল, কে একাডেমিক্যালি ইউজ করা যায়। আচ্ছা, যারা একাডেমিক্যালি ইউজ করা যায় যেগুলো লেখা আছে, তো একাডেমিক্যালি ফ্রি যদি হয়, তার মানে হচ্ছে যে আপনার অবভিয়াসলি একটা ভ্যালিড ইনস্টিটিউশনাল ইমেল থাকতে হবে, ভ্যালিড, এবং আপনার আপনার ওই ইমেলটা ভেরিফাই হইতে হবে, যে আপনার ইনস্টিটিউশনাল ইমেলটা ওরা ভেরিফাই করবে, ভেরিফাই করে আপনাকে 1 থেকে 3 কার্য দিবস বা এরকম ওদের যে টাইমটা আছে ওই টাইম লেন্থের ভিতরে ওরা জাস্টিফাই করার মাধ্যমে পরবর্তীতে তারা আপনাকে ওইটার লাইসেন্স ফাইলটা প্রোভাইড করে। কেউ কেউ ঘন্টাখানিকও নেয়, কেউ অল্প সময়ের মধ্যে দিয়ে নেয়। তো আমরা অলরেডি মলিকুলার ডকিং এর অ্যাপ্লিকেশন সম্পর্কে জানি, কম বেশি আমরা অনেকেই জানি হিট আইডেন্টিফিকেশন, লিড অপটিমাইজেশনের মতো কাজগুলোতে আমরা মলিকুলার ডকিং ইউজ করি, ড্রাগ ডিসকভারি,
বায়োমেডিক্যাল সায়েন্স বা প্রেডিক্টিভিটি, বায়োলজিক্যাল প্রেডিকশন করার জন্য, অ্যাক্টিভিটি প্রেডিকশন করার জন্য আমরা জানি এগুলো। তো আপনাদের যদি থিওরিটিক্যাল এই সেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আহ, ওইদিকে যাব, আর যদি না থাকে তাহলে আমরা প্র্যাকটিক্যাল সেশনে অগ্রসর হব। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা একটু হ্যান্ডস অন যেহেতু আমাদের ডকিং একটু লং 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 টার্ম ক্লাস। তো আমি এখানে এটা ক্লোজ করব, ক্লোজ করার পরে আমরা ডকিং এর নেক্সট পার্টটা শুরু করব। আচ্ছা, আমি একটা ফোল্ডার ওপেন করব, হ্যাঁ, আপনাদের জন্য, আজকে ডকিং ক্লাসের জন্য। আমাদের এখানে আছে। আচ্ছা, এটা থাক, আমরা পিডিএফটা, সব ক্লাসের পিডিএফটা অ্যাকচুয়ালি দেওয়া হবে না, এটা এটা হচ্ছে এটা নাই। তবে আমি প্রত্যেকটা পিডিএফটা ওয়েবসাইটে আপলোড করতেছি, এই সপ্তাহের মধ্যে হয়তো বা পেয়ে যাবেন ওয়েবসাইটে। আচ্ছা, তাহলে আমি একটু লাস্ট ক্লাস দুইটা থেকে একটু আলোচনা করি যে আমাদের ডকিং এর জন্য দরকার হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে লিগ্যান্ড আর একটা হচ্ছে প্রোটিন। তাহলে আমি এখন একটা লিগ্যান্ড কি করব, কালেকশন করব, একটা লিগ্যান্ড কি করব, কালেকশন করব। তো সাপোজ আমি এই আরসিএসবি থেকে এসে আমি এই প্রোটিনটা নিব, ঠিক আছে? আমি তো অলরেডি আপনাদেরকে প্রোটিন কিভাবে সিলেকশন করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় সেটা শিখিয়েছি। তাহলে আমরা এখন এইটা কি করব, ডাউনলোড ফাইলে যাব, ডাউনলোড ফাইল থেকে লিগেসি পিডিবি ফাইলটা, ঠিক আছে? তো আমি তো মোটামুটি আপনাদেরকে প্রোটিন সিলেকশন ক্রাইটেরিয়া সম্পর্কে দেখাইছি, ঠিক আছে? তো আমাদের এখানে কোক্রিস্টালাইজ লিগ্যান্ড আছে একটা, এটা কোক্রিস্টালাইজ লিগ্যান্ড টিএমসি। আচ্ছা, এটাকে আমি ডিসকভারি স্টুডিওতে ওপেন করি। এটা ওপেন করার আগে আমাদের যে ফোল্ডার, আমরা এই ফোল্ডারে এটাকে নিয়ে আসি। আচ্ছা, এটা প্রোটিন গেল। এরপরে আমরা লিগ্যান্ড ডাউনলোড করতে পারি কিছু। আমি 3 থেকে 4টা লিগ্যান্ড ডাউনলোড করব পাবকেম থেকে। আজকে জিঙ্কটা দেখা যেতে পারে, জিঙ্ক ডাটাবেস কাজ করবে কিনা। স্যাম্পলের আপডেট। আচ্ছা, আমরা এখান থেকে একটু সার্চ করি। কম্পাউন্ড বড় হয়ে গেছে, ছোট 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 কম্পাউন্ড গুলো ডকিং খুব দ্রুত হয়। হুম,
ওকে, তো আমাদের লিগ্যান্ড মোটামুটি আমরা 5টা লিগ্যান্ড আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? এরপরে এটাই কি বারবার ডাউনলোড হচ্ছে? আচ্ছা, আমরা এখানে যেহেতু আহ, অনেক বড় লাইব্রেরি রান দিব না, আমরা ফার্স্ট একটা লিগ্যান্ড লাইব্রেরি ক্রিয়েট করবো। ধরেন যে আমি এক্সাম্পল হিসেবে ধরেন এখানে আপনার 500টা কম্পাউন্ডই আছে এবং আপনার সিস্টেমটা ভালো। সিস্টেমটা ভালো বলতে এই ক্ষেত্রে যেটা লাগে, ডকিং ক্ষেত্রে বেশি লাগে হচ্ছে র্যাম। মোর দ্যান 8 জিবি র্যাম হইলে আর কি ভালো হয়। 8 জিবি থেকে 4 জিবির ক্ষেত্রে বড় বড় 4 জিবি র্যাম যাদের তারা তারা হচ্ছে বড় লাইব্রেরি ক্রিয়েট করে না, তাদের জন্য সাজেস্ট হচ্ছে একটা লাইব্রেরিতে 100-র বেশি কম্পাউন্ড রাখবেন না। আর যাদের হচ্ছে 8 জিবি 12 জিবি র্যাম তারা হচ্ছে 500-400 কম্পাউন্ডের লাইব্রেরি করতে পারেন বা 100-র বেশি কম্পাউন্ডের লাইব্রেরি করতে পারেন। তো আমরা লাইব্রেরি যেভাবে ক্রিয়েট করবো, আমি ফার্স্ট কোনো একটা কম্পাউন্ড ওপেন করবো। আমরা একটু আগের গুলো কেটে দিই। আচ্ছা, এভাবে আসলে আমরা কন্ট্রোল G দিব, কন্ট্রোল H দিলে ডান পাশটা চলে আসবে। তো আমার একটা কম্পাউন্ড আসছে, এরপরে আমি হচ্ছে বাকিগুলো সিলেক্ট করবো। ওইটা বাদে বাকিগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, তাহলে দেখতে পাবো যে সবগুলাই চলে আসছে, তাই না? এভাবে দেখতে পাচ্ছি সবগুলাই চলে আসছে। আমার 4টা কম্পাউন্ডই এখানে অ্যাভেলেবল। জাস্ট 4টাই আছে। আমরা কেমিস্ট্রিতে গিয়ে হাইড্রোজেনটা জাস্ট মানে শিওর হওয়ার জন্য এটা ই করে নিলাম। এরপর ফাইলে এটাকে সেভ অ্যাজ করবে। সেভ অ্যাজ এসডিএফ ফাইল। তো আমি এখানে লিখবো হচ্ছে লাইব্রেরি। তো এই চারটাকে বা এভাবে 4টা 400 1000 500 কম্পাউন্ডকে আমরা একটা লাইব্রেরিতে নিতে পারি, মানে যেন আমাদের ইনপুট দেওয়ার সময়, ডেটা ইনপুট করার সময় যেন এই যে বারবার সবগুলা নিতে না হয়, একটা ফাইল নিলেই সবগুলা হয়ে যায়। তো লিগ্যান্ড লাইব্রেরি ক্রিয়েট করলাম, এরপরে আমাদের দরকার হচ্ছে প্রোটিন, তাই না? এই যেখানে প্রোটিন আছে, এই প্রোটিনটা আমরা ওপেন করি। আচ্ছা, প্রোটিনে অ্যাক্টিভ সাইট আছে না, মেনশন করা আছে না অ্যাক্টিভ সাইট? অ্যাক্টিভ সাইটে মেনশন করা আছে। আমরা এটাকে কি করবো এখন, প্রি প্রসেসিং এর স্টেপটা মেন ফলো করে ওয়াটার মলিকুল গুলা রিমুভ করবো, পরে বি চেনটা রিমুভ করবো, বি চেনের অ্যাটম গুলা রিমুভ করবো, এরপরে মোটামুটি হেটারো অ্যাটম আদার্স যা আছে সব। শুধুমাত্র আমার কে থাকলো, চেন এ থাকলো, ঠিক আছে? এ চেন থাকলো। এবং আমি যদি অ্যাক্টিভ সাইটে ক্লিক করি, অ্যাক্টিভ সাইটটা এখানে দেখাচ্ছে, অ্যাক্টিভ সাইটটা এখানে। আচ্ছা, ফারহান আপু প্রশ্ন করেছিলেন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা আরেকটু সুন্দরভাবে গুছায় বলতে পারেন যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন, ভালো হয় আর কি। আপনি বলছিলেন যে ডিসকভারি স্টুডিও দিয়ে অনেক প্রোটিনের অ্যাক্টিভ সাইট বের করা যায়। আচ্ছা, করা যায় না, তখন কি করবেন? তখন কিছু টুলস আছে, সেই টুলস এর মাধ্যমে আপনি অ্যাক্টিভ সাইট গুলো প্রেডিকশন করতে পারেন। অনলাইন বেস কিছু টুলস আছে। আদারওয়াইজ ডিসকভারি স্টুডিও দিয়ে করা যায়, যদি সেটা আপনার আরসিএসবি থেকে হয়, তাহলে ওরা মোটামুটি একটা প্রেডিক্টেড কিছু দেয়, অ্যাক্টিভ সাইট দেয়, সেটাও বের করা যায়। আমি ওই দিন দেখিয়েছিলাম। আচ্ছা, আমি আজকে আবার দেখাই দেবো। তো আমি এই অ্যাক্টিভ সাইটের কোঅর্ডিনেশনটা বের করতে চাই, তাই না?
আমরা ডিফাইন অ্যান্ড এডিট বাইন্ডিং সাইডে যাব, পিডিবি রিসিপ্টর সাইট। এইটা হচ্ছে যে যদি এইখানে অ্যাক্টিভ সাইটটা থাকে তাহলে আমরা এটা ইউজ করবো, আর যদি না থাকে তখন আমরা যে ফ্রম রিসিপ্টর ক্যাভিটিস, মানে এখানে ওই যে আমাদের কোক্রিস্টাল লিগ্যান্ড থাকতে হবে, কোক্রিস্টাল লিগ্যান্ড থাকা সত্ত্বেও অনেকে এখানে বাইন্ডিং সাইট প্রেডিক্ট মানে ডিনোট করে দেয় না। তো তখন সে এখানে ক্লিক করলে রাফ কিছু আপনাকে এখানে জিও হচ্ছে অ্যাক্টিভ সাইট দিবে, আপনি সেটার উপরে বেস করে একটা অ্যাক্টিভ সাইট পিক করে নিতে পারেন। আর যদি এখানে থাকে তাহলে এটা পিডিবি সাইট রেকর্ড, তাহলে আমাদের পিডিবি সাইট রেকর্ড বলতেছে দুইটা অ্যাক্টিভ সাইট আছে। দেখেন, আচ্ছা, এখানে সব থেকে বড় অ্যাক্টিভ সাইট কোনটা? এইটা, তাই না? AC3, AC3। আর এইটা, এটা হচ্ছে ছোট। তাহলে আমরা যদি দেখি যে এইটা যদি নিই তাহলে এইটাও মোটামুটি কিছু অংশ কভার হয়ে যাচ্ছে, এই যে অ্যাক্টিভ সাইট, অ্যাক্টিভ সাইট। আচ্ছা, তাহলে এই যে যেটা বড়টা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউট থেকে আমরা এইটাকে কপি করে নিব, কারণ এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন। একটা নোটপ্যাড নিব, নোটপ্যাডের কোঅর্ডিনেশন গুলা এক্স ওয়াই এন্ড জেড। তাহলে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স। আচ্ছা, এখন এখানে একটা রেডিয়াসের কথাও বলেছে, রেডিয়াসের কথা বলছে, তো আমরা রেডিয়াসটা নিয়ে রাখি, যদিও 9.5। রেডিয়াসটা হচ্ছে যখন আমরা সার্কুলার করি তখন তখন আর কি কাজে দেয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা নিলাম রেডিয়াস 9.5। ওকে, এখন আমরা মলিকুলার ডকিং করব কিসের মাধ্যমে? পাইরেক্স এর মাধ্যমে। পাইরেক্সটা ইনস্টল করা খুবই ইজি, ওটা টুলস দিয়ে দেওয়া আছে সফটওয়্যারের ফোল্ডারে, জাস্ট ইনস্টল করে নেবেন ডাউনলোড করে। তো পাইরেক্স ওপেন করার আগে, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম, আই রিপিট, এটা শুধুমাত্র সেকেন্ড টাইমের স্টেপ, ফার্স্ট টাইম আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হন তাদের জন্য না। লোকাল ড্রাইভ সি তে যাবেন, সিতে আসার পরে ইউজার নামে একটা ফোল্ডার পাবেন। এটা ওপেন করলে আপনার এখানে, আমার এখানে ইউজার লেখা আছে, আপনাদের এখানে আপনাদের ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটারের নাম থাকতে পারে, সেটার ভিতরে যাবেন, যাওয়ার পরে mgl.mgl টুলস নামে একটা ফোল্ডার পাবেন। এটার ভিতরে গেলে পাইরেক্স নামে একটা ফোল্ডার পাবেন। পাইরেক্স এ ক্লিক করে এই যে ফোল্ডার গুলো আছে এগুলো ডিলিট করে দেবেন। এই স্টেপটুকু ক্লিয়ার? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের ডকিং নিয়ে ইরর আসবে, ভুল হবে, তখন আবার আমাকে নক করতে হবে। আর বললাম, পাইরেক্স ওপেন করার আগে লোকাল ড্রাইভে যাবেন, লোকাল ড্রাইভ বা সি ড্রাইভে যাবেন, সেখান থেকে ইউজার নাম বা আপনার কম্পিউটারের নামে একটা ফোল্ডার পাবেন, তার ভিতরে ইউজার নামে একটা ফোল্ডার পাবেন, সেখানে .mgl টুলস নামে একটা ফোল্ডার আছে, সেইটা সেইটা পাবেন। এরপরে পাইরেক্স একটা ফোল্ডার, পাইরেক্স এর ভিতরে যা আছে সবগুলাকে ডিলিট করে দেবেন। ওকে, আই থিঙ্ক ওকে। দেন এখন পাইরেক্স আপনি আপনার সার্চ ইয়া থেকে পাইরেক্স নিয়ে পাইরেক্স ওপেন করেন। ওকে, পাইরেক্স ওপেন হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে পাইরেক্স এর ইন্টারফেস। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, এখন আমরা আহ, যেটা এইটা এইটা কি ক্লিন প্রোটিন, আমি ক্লিন প্রোটিনটাকে সেভ করব অ্যাজ এ পিডিবি। ওকে, ক্লিনটাকে সেভ করলাম অ্যাজ এ পিডিবি। এরপরে এইটাকে আমি এর এনার্জি অপটিমাইজ করব কিসের মাধ্যমে? সুইস পিডিবি। এখানে আমার কিছু অ্যামাইনো অ্যাসিড সাইড চেন মিসিং দেখাচ্ছে, সেটা বলতেছে যে এটা রিকনস্ট্রাক্ট হবে, এবং এটা আফটার বলছে অ্যাফেক্টেড অ্যামাইনো অ্যাসিড উইল অ্যাপিয়ার ইন পিঙ্ক। তো এটা যদি হচ্ছে বড় করেন, তো
পার্শিয়ালি কিছু দেখা যাবে যে আসলে কি করছে। ঠিক আছে, তো সিলেক্ট অল সিলেক্ট করলাম এখান থেকে, এন্ড দেন টুলস থেকে এনার্জি অপটিমাইজেশন। তো এন্ড দেন ফাইল থেকে সেভে গিয়ে সিলেক্টেড রেসিডিউ অফ কারেন্ট লেয়ার এইটা করলাম। এর কারণ হচ্ছে যে আমরা দেখলাম যে এই টুলস আমাদের কিছু অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ কি করছে, রিকনস্ট্রাক্ট করছে। দ্যাটস ওয়াই। তো আমি যদি পরবর্তীতে এইটা আবার ওপেন করি তাহলে দেখবো যে ওইটা ওইভাবে রিকনস্ট্রাক্টেডই আছে। ওকে, ইএম। আমি এটা আবার একবার ওপেন করে দেখাই দিই। ঠিক আছে, আমার এই যে এখানে পিঙ্ক কালার দেখাইতেছে। তাহলে আমি এইটাকে লোড করবো, মলিকুল লোড করবো, লোড মলিকুল ফাইলে যাব, ফাইল থেকে লোড মলিকুল প্রোটিনটাকে নেওয়ার জন্য দেখতে ফোল্ডার থেকে প্রোটিনটাকে নিয়ে আসবো, এনার্জি, এন্ড দেন টপ মেক ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুল করলাম। এই ম্যাক্রোমলিকুল প্রসেসটাকে বলা হয় পিডিবি টু পিডিবি কিউটি ফাইল ফরম্যাট কনভার্সন। পিডিবি টু পিডিবি কিউটি ফাইল ফরম্যাট কনভার্সন কেন করলাম? কারণ অটোডক বা অটোডক ভিনা পিডিবি ফাইল রিড করতে পারে না, সেটাকে পিডিবি কিউটিতে কনভার্ট করতে হয়। তো এখানে যারা ম্যানুয়ালি করে, মানে ম্যানুয়ালি অটোডক দিয়ে করে, তখন তাদেরকে আর একটা টুলস এর হেল্প নিতে হয়, সেটাকে ওপেন বাবেল বলে, যেটা এই একাধারে এই টুলস এর ভিতরে ইনক্লুডেড। এখন এই টুলস এ কি কি সফটওয়্যার আছে, এই পাইরেক্স এ যদি আমরা লেফট কর্নারে দেখতে পাই, তাহলে মোল কিট আছে, পাইথন আছে। দেখেন, এটা হচ্ছে মলিকুলার গ্রিড, যেটা হচ্ছে অটোডক ইউজ করলে এগুলো আলাদাভাবে ইউজ করতে হয়। এরপরে হচ্ছে আমাদের অটোডক আছে, ওপেন বাবল আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ওপেন বাবল, এই যে নিচে কন্ট্রোল প্যানেল থেকে ওপেন বাবলে ক্লিক করব, ওপেন বাবলে, বা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে কেমিক্যাল টেবিল ফাইল। টেবিল ফাইল কেন? ওই যে আমাদের এখানে লাইব্রেরি ক্রিয়েট করছে তাই টেবিল ফাইল। টেবিল ফাইল থেকে আমাদের যে ফাইলের ভিতরে আমাদের লাইব্রেরিটা আছে, লিগ্যান্ড লাইব্রেরি, এইটা ওপেন করবো। তাহলে দেখেন এখানে একার সাথে চারটা কম্পাউন্ড আসছে। ফার্স্ট সিলেক্ট করে আমি কনভার্ট, মিনিমাইজ অল করে দেবো। মিনিমাইজ সিলেক্টেড করলেও করতে পারবো, তাহলে আমাকে একটা একটা করে মিনিমাইজ করতে হবে। যেহেতু আমার কাছে অনেকগুলো থাকবে তখন আমি মিনিমাইজ অল করে দেবো, চারটাই মিনিমাইজ হয়ে গেল। তো এই প্রসেসটাও একটা একটা করে মিনিমাইজ করতে হয় যদি আমরা ম্যানুয়ালি ডকুমেন্ট করি। তো পাইরেক্স এই সুবিধাটা আমাদেরকে দিচ্ছে, অনেক সময় আমাদের বাঁচানোর একটা সুবিধা দিচ্ছে। এরপরে আমরা কনভার্ট অল এটাকে পিডিবি কিউটি করলাম। কি করলাম? কনভার্ট অল টু অটোডক লিগ্যান্ড পিডিবি কিউটি ফরম্যাট। তাহলে আমাদেরকে লিগ্যান্ড পিডিবি কিউটি করতে হয়। এখন দেখেন, আপনি আপনি আপনার কাছে 100টা কম্পাউন্ড ডকুমেন্ট করবেন, 100টাকে আপনি বারে বারে অপটিমাইজ করলেন 100 বারে, এরপরে ওই 100টা কম্পাউন্ডকে বারে বারে আবার পিডিবি কিউটি কনভার্ট করলেন। এটা আপনার জন্য হ্যাসেল না? আর আপনি এখানে দুইটা ক্লিকেই সব কাজ করে ফেলবেন। আচ্ছা, এখন নিচে এই যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল থেকে ভিনা উইজার্ডে যাবেন। ভিনা উইজার্ড, ভিনা উইজার্ড থেকে ভিনা উইজার্ডে আসার পরে জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন, নিচে রাইট কর্নারে স্টার্ট বাটন। এখানে দেখা যাচ্ছে ওয়ান লিগ্যান্ড সিলেক্টেড। আপনার লিগ্যান্ড আছে কয়টা দেখেন তো, লিগ্যান্ড প্যানেল থেকে লিগ্যান্ড আছে চারটা। ওই যে আমি ফার্স্ট সি ড্রাইভটা দেখাইলাম, আপনার যদি এখন সি ড্রাইভ না ক্লিন না করেন, তাহলে আপনার আগের কাজের লিগ্যান্ড গুলাও এখানে এসে মিক্স হয়ে যাবে। তখন আপনি আসলে খুঁজে বের করতে আপনার জন্য টাফ হয়ে যাবে আসলে আসলে আপনার লিগ্যান্ড কতগুলো আছে। আমরা এটা শিফট চেপে বা কন্ট্রোল চেপে চেপে সবগুলো সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছি 4 লিগ্যান্ড সিলেক্টেড এইখানে। এই স্টেপটুকু ক্লিয়ার? এনাম ভাই? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের যখন সব লিগ্যান্ড, আমাদের কিন্তু প্রোটিন প্রোটিন অটো সিলেক্টেড, প্রোটিন অটো সিলেক্টেড দেখতে পাচ্ছি এখান থেকে। তো প্রোটিন সব লিগ্যান্ড সিলেক্ট করে আমরা ফরওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা, এই স্টেপটা হচ্ছে গ্রিড বক্স জেনারেশন স্টেপ।
এখন দেখেন এইখান থেকেই দুইটা অপশন আছে। এক, ব্লাইন্ড ডকিং। ব্লাইন্ড ডকিং এর অপশন মানে আপনি পুরো প্রোটিনটাকেই ঘিরে দিবেন, বলবেন যে লিগ্যান্ড যেখানে বেস্ট বাইন্ডিং স্পেস খুঁজে পাই সেখানে বাইন্ড করতে পারেন। তো ইউজুয়ালি যেটা হয়, এটা 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 আমার দেখা অনেকটাই ম্যাচ করে যায়। ইউজুয়ালি যেটা হয়, ওই যে বাইন্ডিং সাইট যেটা, ওইটাই একমাত্র বাইন্ডিং সাইট থাকে, ওইখানে গিয়েই লিগ্যান্ড বাইন্ড করে। যেমন আমি যদি ম্যাক্সিমাইজ দিই, এই ম্যাক্সিমাইজ অপশনটা হচ্ছে ব্লাইন্ড ডকিং এর জন্য। এটা হচ্ছে ব্লাইন্ড ডকিং, ঠিক আছে? এই যে একটা বক্স প্রোটিনটাকে চারপাশ থেকে ঘিরে নিচ্ছে, এই হচ্ছে ব্লাইন্ড ডকিং, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে এটা হচ্ছে আমার ওয়াই কোঅর্ডিনেট, এইটা জেড কোঅর্ডিনেট, আর এইটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। এখন আমরা ওই যে কোঅর্ডিনেটটা সেট করলাম, এই কোঅর্ডিনেট দেখে দেখে আমরা চাইলে এইখান থেকে, মানে আমি যদি এইখান থেকে চাই, আর এরকম একটা ফাইল হচ্ছে ম্যানুয়ালি করা যায়, আমি ম্যানুয়ালি আপনাদেরকে একটা লেকচার ভিডিও দিব। সম্ভবত আপনাদের ব্যাচের কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন আজকে দুপুরে প্রশ্ন, মানে নক করে যে ভাই 20টা প্রোটিনের সাথে একটা লিগ্যান্ডের ডকিং কিভাবে করব। হ্যাঁ, তো আমার জানা মতে এখনো মানে কোন টুলস ইউজুয়ালি 20টা প্রোটিনের সাথে, স্পেশালি 20টা প্রোটিনের সাথে মানে মাল্টি প্রোটিন, মাল্টি লিগ্যান্ড বা মাল্টি প্রোটিন সিঙ্গেল লিগ্যান্ডের ডকিংটা করে না। তবে কিছু কোডিং আছে, কোডিং ইনফরমেশন আপনি গিটহাব বা ইউটিউবে খুঁজে পাবেন, ওটা দেখতে পারেন। সো আর ওইটার রিলেটেড আমার কাছে কোনো ভিডিও নাই, সো আমার কাছে আসলে ভিডিওটা চেয়ে লাভ নাই। আর ইউজুয়ালি এইভাবে এটা হয় না, মাল্টি লিগ্যান্ড হয় একটা প্রোটিনের সাথে, কিন্তু 20টা প্রোটিনের সাথে একটা লিগ্যান্ড, তো ওটা আপনি 20 বার করেন, সমস্যা কি? আপনার তো লাগবে 1 সেকেন্ড করে একটা ডকিং করতে। আচ্ছা, তো আমাদের দেখতে পাচ্ছি এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে 47.07। তাহলে আমরা এই এক্সটাকে দেখতে পারি একটু চেঞ্জ করে, এটা 40 আছে তাই না? এদিকে 47। ওকে, তো আমরা আমরা লাস্ট দশমিকের উপর 2 ডিজিট ম্যাচ করি, 47.07। এরপরে ওয়াই অ্যাক্সিস হচ্ছে 30.17। 30.16 রাখলাম, ক্লোজ এটা। এরপরে জেড অ্যাক্সিস হচ্ছে 1.70। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রোটিনের অ্যাক্টিভ সাইট কোঅর্ডিনেশন। এখন দেখেন রেডিয়াসটা এখানে কেন কাছে থাকবে না বলেন তো? এটা রেক্টেঙ্গুলার বক্স তাই না? রেক্টেঙ্গুলার বক্সে বক্সে কি আর আমাদের রেডিয়াস হয়? সেই জন্য আমাদের রেডিয়াসটা এখানে কাজে লাগতেছে। তাহলে আমি ফরওয়ার্ডে যদি ক্লিক করি, তাহলে এখন ডকুমেন্টটা শুরু হয়ে যাবে। এটা সাইট স্পেসিফিক ডকুমেন্ট, ওই সাইটে ডকিংটা শুরু হবে 4টা ডকিং হইতে, মোটামুটি এখানে ডিপেন্ড করবে 4টা ডকিং হইতে কত সময় লাগে। এটা এটা হচ্ছে আপনার প্রোটিনের, সরি, লিগ্যান্ডের সাইজের উপরে ডিপেন্ড করবে। তো একটা অলরেডি হয়ে গেছে, এবং মোটামুটি স্পিড ওয়াইজ এটা ফাস্ট চলতেছে।
এটা হচ্ছে আমাদের পাইথন স্ক্রিপ্ট, হ্যাঁ এই স্ক্রিপ্ট ওয়াই করছে। ওকে, আমাদের ডকুমেন্ট শেষ। ডকুমেন্ট শেষ হলে এইখানে কন্ট্রোল প্যানেলের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা স্কোর আসছে। এই স্কোরটাকে আমরা সেভ করতে পারি সিএসভি ফাইল আকারে। তো আমরা এই দিক থেকে একদম ডান দিকে 5টা আইকন দেখতে পাবো: ইনসার্ট নিউ আইটেম, ডিলিট কারেন্ট আইটেম, এরপরে সেট ইউজার প্রিফারেন্স ফর টেবিল, এরপরে সেভ অ্যাজ কমা সেপারেটেড ভ্যালু অর সিএস। ওকে, দেন আমি আমার ফোল্ডারে গিয়ে এটাকে সেভ করে দিই। ডকিং স্কোর, ওকে, ডকিং স্কোর। আচ্ছা, এখানে তো লিগ্যান্ড লিগ্যান্ড প্রোটিন ইন্টারেকশন হয়েছে, তাই না? এখানে লিগ্যান্ড প্রোটিন ইন্টারেকশন হয়েছে প্রত্যেকটা লিগ্যান্ডের জন্য। যেমন এইটা একটা লিগ্যান্ড, এরপরে আমি যদি বলি আহ এইটা একটা লিগ্যান্ড, হ্যাঁ এই যে এই লিগ্যান্ডটা এখানে আসছে, এরপরে এইটা একটা লিগ্যান্ড এখানে, এইটা আরেকটা লিগ্যান্ড এইখানে বাইন্ড করছে এটা। আমরা যেহেতু মোটামুটি আমাদের লিগ্যান্ডের শেপ এক একটা এক এক রকম, তো যে যেখানে পারছে সে সেখানে বাইন্ড করছে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা একই জায়গায় বাইন্ড করছে এবং বাকি দুইটা অন্য জায়গায় বাইন্ড করছে। আচ্ছা, তো আমরা আমাদের এই যে ফাইলটা, এই ফাইলটাকে এক্সপোর্ট করে সেভ করে রাখতে হবে, পরবর্তীতে লিগ্যান্ড প্রোটিন ইন্টারেকশনটা আমরা স্টাডি করতে পারি। আউটপুট, ওকে। আচ্ছা, এখন আমি এখান থেকে কি করতে পারি, এটাকে আমি একদম ক্রস দিতে পারি, অথবা ফাইল থেকে এক্সিট করলে একই হয়ে যাবে। আমরা ফাইল থেকে যদি এক্সিট করি, এক্সিট করলে এই যে এইটা আসবে রান টাইম এরর, এটা অ্যাকচুয়ালি কিছু না, এটা আপনার রেজাল্টে কোনো সমস্যা ফেলবে না, হ্যাঁ। অনেকেই করে কি, এটা আবার রিইনস্টল করে করে বারবার আছে এরর আসতেছে এরর আসতেছে, ইনস্টল রিইনস্টল করে। আমার আমার খুব ইন্টারেস্টিং লাগছিল। গত বছর 3-4 জন এরকম পেয়েছিলাম, নক করে, ভাই আমার তো একটা এরর আসে, বারবার ইনস্টল করছি তারপরেও ভালোভাবে ইনস্টল হচ্ছে না। তখন আমি আর কি বুঝাই দিলাম যে এটা আসলে ইরর না। তাহলে আমাদের স্কোর আসলো, একটা আউটপুট ফাইল আসছে। আমরা নেক্সট ক্লাসে আমরা নন কোভালেন্ট ইন্টারেকশন, মলিকুলার ইন্টারেকশন, যেটাই বলে প্রোটিন লিগ্যান্ডের ভিতরে, সেই ইন্টারেকশন অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাদেরকে কিভাবে পাবলিকেশন বেস ফিগার জেনারেট করতে হয়, সেগুলোকে সেভ করতে হয়, কিভাবে সেই ডেটাগুলো ইন্টারপ্রেট করতে হয়, কালকে আমাদের নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটু বেসিক থিওরি নিয়ে আলোচনা করছি, আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ডকুমেন্ট রান করতে হয়, সে ডেটাগুলোকে কিভাবে সেভ করে রাখতে হয় এটা পার্টিকুলার জায়গায়, সেই প্রসেসটা আমরা আজকে কমপ্লিট করলাম। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমরা এটা স্টপ করে দিই, আমরা নেক্সট ক্লাসের জন্য এটা রেখে দিই। আমরা নেক্সট ক্লাসে অ্যানালাইসিসটা দেখবো। অ্যানালাইসিস করতে গেলে এখন আবার মোটামুটি 1 ঘন্টার মতো সময় যাবে। তো আমি এটা স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি।